যে কোনো মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে কেন? কারণ ত্যাগ করে কারণ হচ্ছে তার অষ্টক পূরণের জন্য, আবার গ্রহণও করে অষ্টক পূরণের জন্য। তাহলে কারা ত্যাগ করবে আর কারা গ্রহণ করবে? যারা ত্যাগ করার প্রবণতা রাখে বা যারা ত্যাগ করে তারা হয় ক্যাটায়ন, এবং যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা, দুইটা, তিনটি ইলেকট্রন থাকে সে তাই মৌলগুলা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করে এবং তারা হয় ধাতু। এবং যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 5, 6, 7টা ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করে। যে কোনো মৌলই অষ্টপূর্ণ করে স্থিতিশীলতা লাভ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো। এবং যেসব মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে তারা কি করে? তারা ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে, অর্থাৎ তারা ধাতু এবং অধাতু উভয়ের মতনই আচরণ করে, যাদেরকে বলা হয় অপধাতু বা উপধাতু। এই বিষয়ে তোমরা একটা উদাহরণ দেখো, যেমন সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s1। দেখলে যে সর্ববহিস্থ শক্তি স্তর 1 2 3, অর্থাৎ 3 নাম্বার ঘরই হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর, লাস্ট। তাহলে 3 থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দাও তাহলে অষ্টপূর্ণ হয়ে গেল। তাই সোডিয়াম সব সময় ইলেকট্রন একটা ত্যাগ করে সোডিয়াম পজিটিভ হয়, অর্থাৎ সোডিয়াম ধাতু। কিন্তু যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন 17 এ কি ইলেকট্রন ত্যাগ করবে? না, কারণ 1s2 2s2 2p6 3s2 3p5 সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 3 এর ঘরে তার সর্ববহিস্থ শক্তি স্তর 7টা আছে। ওই যে বলছি 5, 6, 7টা থাকলে গ্রহণ করে, তাহলে 7টা আছে মানে একটা গ্রহণ করবে, করে অষ্টপূর্ণ হবে। এই জন্য ক্লোরিন সবসময় একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড হয়, হয়ে অষ্টপূর্ণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতন স্থিতিশীলতা অর্জন করে। এটাই ছিল আমার পর্যায় সারণীর মূল ব্যাখ্যা। তো যদি তারপরে কারো ধাতু এবং অধাতু নিয়ে চিনতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ।